নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু সংসারের কাজ থাকে যে কাজগুলো করতে আমাদের অনেকটা সময় লেগে যায়, কিন্তু কাজগুলোকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি সেই কাজগুলো কিন্তু জলের মতো সহজ হয়ে যায়, এমনকি দ্রুত কাজগুলো আমরা শেষ করতে পারি। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি, অনেক সময় দেখা যায় আমরা হয়তো কোনো ফেব্রিকের জামা কাপড় কিংবা স্টিকার লাগানো থাকে এরকম জামা কাপড় আয়রন করি, দেখা যায় গরম হিটের কারণে সেই আয়রনের চাপে যে ফেব্রিক বা স্টিকার থাকে তার দাগটা আমাদের আয়রনে লেগে যায়। সহজে কিন্তু উঠে পরিষ্কার করানো যায় না, যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই তো জল ইউজ করা যাবে না। সামান্য পরিমাণ এখানে সাদা কালারের একটু টুথপেস্ট লাগিয়ে 10 মিনিট মতো রেখে দেবেন। 10 মিনিট পর এখানে আমি একটি পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি, টুথব্রাশের সাহায্যে এইভাবে একটু ডলে নিচ্ছি। দেখুন ফেব্রিকের যে দাগটা কত সহজেই উঠে আসছে। এইভাবে কিন্তু আপনারা আয়রনের মধ্যে যদি কোনো দাগ লেগে যায়, আয়রন বা ইস্ত্রির দাগটা কিন্তু খুব সহজেই তুলে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন কত সহজেই দাগটা আমার উঠে গেল। আমি এখানে একটি কাপড় দিয়ে আপনাদের মুছেও দেখাচ্ছি। আয়রনটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। তাই এই ছোট্ট টিপসটি যদি আপনাদেরও ভালো লাগে, অবশ্যই আপনারাও একবার অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা। এতে আপনাদের আয়রনটা যখন দ্বিতীয়বার ব্যবহার করবেন অন্য জামা কাপড়েও সেই দাগটা কিন্তু লাগবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা যখন এই ধরনের প্লাস্টিকে কোনো ফল বা কোনো কিছু ডাল সবজি এই ধরনের কিনে নিয়ে আসি না, এমনভাবে গিঁট দেওয়া থাকে যে আমরা নখ দিয়ে যতই খোলার চেষ্টা করি নখ দিয়ে খোলা যায় না, এমনকি নখটাও ব্যথাও লাগে, ভেঙেও যায়। সেক্ষেত্রে আপনারা একটি কাঁটা চামচ নিয়ে নেবেন। সবার প্রথমে গিঁটের জায়গাটাকে এইভাবে একটু মুড়িয়ে নেবেন, যে কোনো এক সাইড। এইভাবে মুড়িয়ে নিলে কি হবে, গিঁটটা কিন্তু আলগা হয়ে যাবে। তারপরে এইভাবে কাঁটা চামচটা ঢুকিয়ে আপনারা এইভাবে টান দেবেন, দেখবেন সেকেন্ডের মধ্যেই যে কোনো টাইট গিঁটও আপনারা খুলে ফেলতে পারবেন। আর আম হোক বা যে কোনো ফল কখনোই প্লাস্টিকে গিঁট দিয়ে রাখবেন না, তাহলে পচে যাবে। এইভাবে প্লাস্টিকে রাখতে হলে প্লাস্টিকের মুখটা খুলে রাখবেন, তাহলে জল জমবে না, ফলটাও ভালো থাকবে, নষ্ট হবে না। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের তামা বা কাঁসার পাত্র, ঘটি, বাটি থাকেই। এখানে দেখুন আমি একটি তামার ঘটি নিয়ে নিয়েছি। কি করব, তামার ঘটিটাকে এইভাবে উল্টো করে নিয়ে তামার ঘটির উল্টো পিঠে সামান্য পরিমাণ সরিষার তেল খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিলাম। এবার এই তামার ঘটির এই তেলটাকে কি কাজে বন্ধুরা আমরা ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের হাতের তালু, পায়ের তালু গরম হয়ে যায়, জ্বালা পোড়া করতে থাকে। এই ছোট্ট টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। অনেক সময় ঘুম থেকে ওঠার পর না গোড়ালি প্রচণ্ড ব্যথা হয়, সেক্ষেত্রে আপনারা তামা বা কাঁসার যে কোনো পাত্রের মধ্যে সরিষার তেল লাগিয়ে যদি এইভাবে হাতে পায়ের তলায় একটু ডলে নিতে পারেন, দেখবেন তাহলে আপনাদের হাতে পায়ের তলায় যে জ্বালা করে সেই জ্বালা ভাবটা যেরকম দূর হবে, সেই সঙ্গে কিন্তু আপনাদের হাতে পায়ের তলা যদি গরম হয়ে যায় সেই সব সমস্যাও কিন্তু চলে যাবে। বহু পুরনো মা ঠাকুমাদের একটি ঘরোয়া টোটকা বন্ধুরা, 100% রেজাল্ট পাবেন। অবশ্যই এই সমস্যার মধ্যে পড়লে টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই। এখানে বন্ধুরা কাপ আমরা প্রত্যেকেই ব্যবহার করি। যখন বাজার থেকে নতুন কাপ কিনে নিয়ে আসি, হয়তো গরম চা এই কাপের মধ্যে ঢালতে গেলেই দেখা যায় কাপটা ফেটে যায়, কাপের হ্যান্ডেলটা হয়তো খুলে যায়, তখন কিন্তু আমাদের টাকাটাই পুরো নষ্ট হয়ে যায়। তাই যখনই আপনারা বাজার থেকে এই ধরনের চীনামাটির নতুন কাপ বা গ্লাস কিনে আনবেন না, কি করবেন, একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন। তারপর আমাদের যেটা করতে হবে, ডিপ ফ্রিজের মধ্যে এটাকে না আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। প্রথমবার ইউজ করার প্রথমেই করতে হবে, বারবার করার প্রয়োজন নেই। দেখুন এখানে আমি এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য বন্ধুরা রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর ফিরে আধ ঘন্টা পর আমি কাপগুলোকে বের করে নিলাম। এবার যদি এই কাপগুলোর মধ্যে আমরা গরম যে কোনো জিনিস ঢালি, তাহলে কিন্তু কাপটা ফেটেও যাবে না, হ্যান্ডেলও খুলবে না। ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অবশ্যই কাপ কেনার পর এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, বহু বছর ইউজ করতে পারবেন। পরবর্তী যে টিপসটা বন্ধুরা, আমরা যখনই জামা কাপড় আয়রন করি না কেন, আয়রন করার পর কি করি, আমরা এইভাবে হয়তো রেখে দিই দাঁড় করিয়ে, কিংবা অনেক সময় দেখা যায় এইভাবে হয়তো রেখে দিই, কিন্তু আয়রনটা প্রচণ্ড গরম থাকে। এর ফলে যেখানেই আমরা রাখি না কেন বন্ধুরা, সেই জায়গাটায় গরম তাপটা লাগে। ফ্লোরে রাখলে ফ্লোরটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার, মেঝেটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া কোনো কাপড়ের ওপর রাখলে অনেক সময় কাপড়ের দাগ আয়রনের মধ্যে লেগে যায়, কাপড়টাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যে কাজটি করতে, আমাদের বাড়িতে এই ধরনের চীনামাটির অনেক কাপই থাকে যেগুলো ভেঙে যায়, ডান্ডি খুলে যায়, এই ধরনের একটি কাপ আপনারা নিয়ে নেবেন। কি করবেন, যখনই
জামা কাপড় ইস্ত্রি করবেন, ইস্ত্রি করা হয়ে যাবে, তখন এই ভাঙা কাপের ওপর আপনার এইভাবে আয়রনটা রেখে দেবেন। তাহলে আয়রনে কোনো রকম দাগ ছোপ পড়বে না। এমনকি মেঝেতে রাখলে যে আয়রনে দাগ হয়ে যায়, মেঝেটা নষ্ট হয়ে যায়, সেরকমও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। অনেক সময় হয় আমরা হয়তো 2-3 মাস ধরে লঙ্কা এনে রেখেছি, লঙ্কাটা নরম হয়ে গেছে, এমনকি কোনো মশলায় যদি ফোড়নও দিই তাহলে লঙ্কাটার থেকে সুন্দর গন্ধ বের হয় না। তাই টাকা দিয়ে কিনে এনে তো ফেলে দেওয়া যায় না, এই ছোট্ট কাজটি করে নেবেন। এখানে দেখুন গ্যাসের ওপর আমি কড়াইতে লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট লঙ্কাটাকে নাড়াচাড়া করে নেব, যাতে খেয়াল রাখতে হবে লঙ্কার কালার না চেঞ্জ হয়। গ্যাস বন্ধ করে লঙ্কাটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন একটি মিক্সার জারের মধ্যে আমি এই ভেজে নেওয়া লঙ্কাগুলোকে ভালো করে এইভাবে ঢাকনা দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন আমি এখানে 30 সেকেন্ড মতো চালিয়ে নিয়েছি মিক্সার জারটা, কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে লঙ্কার গুঁড়ো। আর এইভাবে যদি আমরা বাড়িতেই লঙ্কার গুঁড়ো করে নিই, কালারটাও সুন্দর হবে, কোনো রকম কেমিক্যাল বা রং মেশানো ছাড়াই লঙ্কার গুঁড়ো তৈরি করে নিতে পারবো। তাই আপনাদের বাড়িতে লঙ্কা নরম হয়ে গেলে ফেলে না দিলে এইভাবে গুঁড়ো করে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন তরকারিতে। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসছে। কেন বেশি আসছে আমরা বুঝতে পারি না। কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই মেনে চলা উচিত। আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ থাকে, ফ্রিজ যেখানে রাখবো বন্ধুরা দেয়ালের কিছুটা জায়গা ফাঁকা রাখা উচিত, কারণ ফ্রিজের থেকে একটা গরম তাপ বেরায়, যাতে খুব সহজে সেটা বাইরে বেরিয়ে যেতে থাকে। আর ফ্রিজের মধ্যে খাবার দাবার রাখলে অবশ্যই ঢেকে রাখতে হবে। অতিরিক্ত মাত্রায় খাবার দাবার রাখা যাবে না। যেগুলো বাইরে থাকলে ভালো থাকে সেই খাবার বাইরেই রাখতে হবে। আর যে জিনিসটা খেয়াল রাখতে হবে, গরম বা সিজন অনুযায়ী রেগুলেটর চেঞ্জ করতে হবে। আর ফ্রিজের যে গার্ডারটা থাকে না দরজায়, সেই গার্ডারটাকে আমাদের মাঝে মাঝে মুছে পরিষ্কার করতে হবে। এতে কি হবে, ফ্রিজের ঠান্ডা হাওয়াটা কিন্তু বাইরে বের হতে পারবে না। অনেক সময় দরজায় অতিরিক্ত নোংরা জমে গেলে দরজাটা ঠিকমতো আটকায় না, যাতে ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে যায়, এতে ইলেকট্রিক বিলটা বেশি আসে। ছোট্ট টিপসগুলি মেনে চলবেন, দেখবেন ইলেকট্রিক বিলটা অনেকটা কম আসবে। চলুন তাহলে পরের টিপসটি দেখেন। এরকম ধরনের অনেক বোতল থাকে, যে বোতলগুলো স্টিকার লাগানো থাকে, সহজে খোলা যায় না। তাই খুব সহজ পদ্ধতিতেই আপনারা প্লাস্টিকের যে কোনো পাত্র হোক, বোতল হোক, কৌটো, স্টিকার খুলে নেবেন কি করে। সবার প্রথমে আয়রনটা গরম করে নেবেন। আয়রনের ওপর একটি কাপড় রেখে কাপড়টাকেও খুব ভালো করে এইভাবে গরম করে নিতে হবে। গরম কাপড়টাকে স্টিকারের যেখানে লাগানো আছে না বোতলটার গায়ে দেখুন এইভাবে ধরে নিয়েছি। এবার আমি দেখুন এইভাবে টান দিয়ে স্টিকারটাকে খুলে নিচ্ছি। কত সহজেই আমার স্টিকারটা খুলে গেল। এইভাবে যে কোনো প্লাস্টিকের থেকেই আপনারা কিন্তু যে কোনো স্টিকার খুলে নিতে পারবেন। আশা করছি টিপসটি আপনাদেরও কাজে দেবে। অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা, আর এখানে একটি গ্লাসে মেজারমেন্ট করে আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল নিচ্ছি। অবশ্যই জলের মাপটা আপনারা ঠিক রাখবেন, সেই অনুসারে সব জিনিস দিতে হবে। 1 চামচ পরিমাণ এখানে বেকিং সোডা দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, 2টো ন্যাপথলিন দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিছু সময় রেখে দেব, যাতে 3টে উপকরণ জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। জলের সঙ্গে দেখুন খুব ভালোভাবে ন্যাপথলিন, নুন আর বেকিং সোডা মিশে গেছে। সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম উজালা। এবার এরকম ধরনের কোনো বোতল বা কৌটোর মধ্যে দেখুন আমি এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা, চলুন তাহলে আমরা দেখে নিই। বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের বাথরুমের কোমরটা থাকুক পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু পরিষ্কার করার পর 1 থেকে 2 দিন পরেই নোংরা হয়ে যায়, বাজে দুর্গন্ধ বের হতে থাকে কোমর থেকে। তাই কোমরের মধ্যে যদি এরকম একটি মিশ্রণ আমরা রোজই একটুখানি ইউজ করি, দেখুন এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এবার কি করব, কিছু সময় রেখে দেব 1-2 মিনিট। 1-2 মিনিট পর আমরা যদি এইভাবে ধুয়ে নিই, বাজে দুর্গন্ধও চলে যাবে। বেকিং সোডা, ন্যাপথলিন, নুন দেওয়ার কারণে ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস হবে। যেহেতু উজালা সাদা জিনিসের উজ্জ্বলতা বজায় রাখে, তাই কোমরটা কিন্তু নতুনের মতো সাদা ধবধবে থাকবে। রোজ রোজ পায়খানা পরিষ্কার করার প্রয়োজনই পড়বে না। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা অনেকেই এই ধরনের হ্যাঙ্গারের মধ্যে ভেজা জামা কাপড় শুকিয়ে থাকি, কিন্তু এই ধরনের হ্যাঙ্গারের মধ্যে ভেজা জামা কাপড়, এই ধরনের যে স্যান্ডো গেঞ্জিগুলো হয় দিলে না, বারবার দেখা যায় হাওয়া বাতাসের কারণে দেখা যায় এইভাবে খুলে যায়, এমনকি নোংরার মধ্যে পড়ে যায়, আমাদের আবার ধুতে লাগে, খুবই মুশকিলে পড়তে হয়। তাই এই ধরনের যে আমাদের স্যান্ডো গেঞ্জিগুলো আছে, গলাটা অনেকটাই বড়, যখনই আপনারা এইভাবে হ্যাঙ্গারের মধ্যে দিয়ে শোকাবেন বন্ধুরা, এইভাবে দুপাশে 2টো গার্ডার দিয়ে নেবেন। গার্ডার দিলে দেখবেন যতই হাওয়া বাতাস দিক না কেন আপনাদের স্যান্ডো গেঞ্জিটা কিন্তু কোনোভাবেই পড়ে যাবে না। ভালো লাগলে টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই করবেন, আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার